আবার একটি ক্লাসের মধ্যে তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমি আছি তোমাদের সাথে ধ্রুব। সো এখানের মধ্যে আজকের ক্লাসটা কি বিষয়? আজকের ক্লাসটা হলো রাইট ফর্ম অফ ভার্বের বিষয়, মানে কি ভার্বের ঠিক ব্যবহার, রাইট? সো এখন জিনিসটা হলো যে রাইট ফর্ম অফ ভার্ব এটা একটা কাইন্ড অফ অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, আর বেশিরভাগ স্টুডেন্টই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে প্রচুর পরিমাণে সমস্যা ফিল করে, কারণ এটা কাইন্ড অফ হার্ড লাগে যে কোনটার ক্ষেত্রে আমি এস বাই এস যুক্ত করব, কোনটার ক্ষেত্রে আমি ইডি যুক্ত করব, কোন জায়গায় আমি অ্যাক্টিভ সেন্সে ব্যবহার করব, কোন জায়গায় আমি প্যাসিভ সেন্সে ব্যবহার করব, আর অনেক প্রবলেমস আছে। সো আমি যেভাবে চেষ্টা করতেছি যে রাইট ফর্ম অফ ভার্ব যাতে আমি এইভাবে শেষ করবো যাতে রাইট ফর্ম অফ ভার্ব যাতে তোমাদের এ টু জেড এভরিথিং কমপ্লিট হয়ে যায়। আমি ফার্স্ট অফ অল সবগুলি রুলস স্পেসিফিক্যালি শেষ করব, মানে যতগুলি রুলস পসিবল বেসিক থেকে একবারে এক্সপার্ট লেভেল পর্যন্ত, যাতে তোমার এই ক্লাস মানে ক্লাসগুলি শেষ করার পরে জীবনে যাতে রাইট ফর্ম অফ ভার্ব বা কোনো একটা সেন্টেন্স মধ্যে ভার্ব কোনটা পুট হবে, কোন মিনিংয়ের জন্য পুট হবে, জীবনে যাতে প্রবলেম না হয়। এর পরবর্তীতে ওই রেসপেক্টিভ রুলসগুলির জন্য আমি প্রপার এক্সাম্পলস করে দেখাবো, যাতে ওইগুলি তুমি আরও ভালো মতো বুঝতে পারো। এর পরবর্তীতে ওই রুলসগুলি থেকে তুমি কিভাবে আমাদের প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেনগুলি সলভ করবা, হার্ডগুলি কিভাবে সলভ করবা, তোমাদের এক্সেপশনস কী কী আছে, এভরিথিং আমি দেখাবো, যাতে তুমি একেবারে ক্লাসগুলি শেষ করার পরে একবার এসএসসি রেডি হয়ে যাও এই জিনিসটা। এর পরবর্তীতে জাস্ট তুমি রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করবা আর রুলসগুলি জাস্ট একটু মনে রাখবা, তাইলেই হয়ে যাবে। সো আমরা দ্রুত ক্লাসটা শুরু করে ফেলি। ক্লাসটার মধ্যে দেখো প্রথম যে পার্টটা আছে, ওকে ওয়েট, এটা শুরু করার আগে আমি একটা কথা আরেকবার বলে নিই। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে একটা টপিক আছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আমি অলরেডি সাবস্টিটিউশন টেবিলের যে ক্লাসটা ছিল ওটার মধ্যে আমি করিয়েছি। সো আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিই যাতে তোমাদের প্রবলেম না হয়। সো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট যদি আমি একটা লাইনে বলি, ওটা হলো যে সিঙ্গুলার একটা সাবজেক্টের জন্য আমি সিঙ্গুলার একটা ভার্ব ব্যবহার করব, আর প্লুরাল একটা সাবজেক্টের জন্য আমি প্লুরাল একটা ভার্ব ব্যবহার করব, এতটুকুই। আর এটার যে ব্যবহারগুলি আছে, স্টিল যদি তোমার কোনো সমস্যা থাকে আমি রুলসগুলির ক্ষেত্রে মানে কয়েকটা জায়গায় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আমি মানে আছে কয়েকটা রুলসের মধ্যে, ওই সময় কি আমি টাইম টু টাইম বুঝিয়ে দিব। সো নো নিড টু ওয়ারি। আমরা রুলস থেকে শুরু করি দ্রুত। যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সো এখানের মধ্যে কি বলা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, রাইট? সো আমরা যেহেতু এখন পর্যন্ত আশা করি তোমরা টেন্সের ক্লাসটা করেছো, সো তোমরা সবাই জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে গেলে আমরা কি বুঝি। বাট আমি আরেকবার রিপিট করছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে গেলে আমরা এমন কোনো একটা সেন্টেন্স বুঝছি যেই সেন্টেন্সের মধ্যে আমরা মোস্ট অফ দ্য টাইম অভ্যাস, কোনো একটা সাধারণ তথ্য, বা মনে করো কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ, এরকম কোনো একটা সেন্টেন্স হচ্ছে। সো আবার এরকমও হতে পারে যে বর্তমানে কোনো একটা কাজ হয়েছে এই বিষয়টাও। সো এখানের মধ্যে যদি পুরাটা সেন্টেন্স এখন পড়ো, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এর সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এই জিনিসটা। এখন বিষয়টা হলো থার্ড পারসন সিঙ্গুলার বলতে গেলে আমরা কি বুঝি। থার্ড পারসনের মধ্যে যেই ওয়ার্ডগুলি আসে ওগুলি হলো, যেমন মনে করো হি, শি, ইট, দে, এগুলি হলো প্রোনাউন্স আসে। এরপর নামগুলি থাকতে পারে দা গার্ল, দা বয়, এগুলি সব কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার মানে থার্ড পারসনের মধ্যে আসে। এখন সিঙ্গুলার মানে কি একজন করে, সো হি, শি, ইট, দে হবে না। তারপর এরকম মানে যেখানের মধ্যে আমি প্লুরাল কোন একটা সেন্স পাচ্ছি ওটা হচ্ছে না। সো এটা বুঝলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তবে ভার্বটির প্রেজেন্ট ফর্ম, ভার্বটির কি প্রেজেন্ট ফর্ম, ওইটার সাথে আমি কি যুক্ত করব, এস বা ইএস যুক্ত করব, এই বিষয়টা, সরি, এস বা ইএস যুক্ত করব। অন্য সব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে। মানে বোঝানো হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করো, এখানে যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট আছে, আমার কি একটা সিঙ্গুলার ভার্ব প্রয়োজন। আর সিঙ্গুলার ভার্ব কি এরকম কোন একটা ভার্ব যেটা লাস্টে এস বা ইএস যুক্ত হচ্ছে, ওটাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে জানি। ওকে, সো এই জিনিসটা দিয়ে কি আমাদের যেহেতু সিঙ্গুলার ভার্ব আছে, সিঙ্গুলার সাবজেক্ট আছে, সিঙ্গুলার ভার্বটা ব্যবহার করছি। যদি এই রুলের জন্য কয়েকটা এক্সাম্পল দেখো, এখানে কি বলা আছে, হি অলওয়েজ মেক্স মিস্টেক। সো সেন্টেন্সটার বাংলা কি হয়, হি অলওয়েজ মেক্স মিস্টেকস। সো মিস্টেক্সের বাংলা হলো ভুল, আর হি এটার মানে হলো সে সবসময় ভুল করে, সে সবসময় ভুল করে। এটা কি এক ধরনের অভ্যাস না? সো আমরা কি জানি, যেই সেন্টেন্সের মধ্যে আমরা কোনো সময় অভ্যাসে কিছু বুঝাই, ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। ফার্স্ট চেক হয়ে গেছে। সেকেন্ড চেক কি, যদি আমার
হি সাবজেক্টটা আছে। এই হি সাবজেক্টটা কি, ফার্স্ট অফ অল থার্ড পার্সন, আর হি সাবজেক্টের মধ্যে কি আছে, আমাদের সিঙ্গুলার বুঝাচ্ছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। এই কারণে আমাদের যে ভার্বটা আছে এই যে মেক্স, এই মেক্স ভার্বটার প্রেজেন্ট ফর্ম কি, মেক। মেক মানে মেক্স ভার্বটার প্রেজেন্ট ফর্ম হলো মেক, আর ওটার সাথে আমি এসটা খালি যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পলটা খেয়াল করো। নেক্সট এক্সাম্পলের মধ্যে কি দেওয়া আছে, দ্য গার্ল ক্যাচেস আ ফিশ, মানে মেয়েটি একটি মাছ ধরেছে, ঠিক আছে। এখন এই জিনিসটা কি, মেয়েটি একটি মাছ ধরেছে, এটা কি একটা সাধারণ তথ্য না? আর আমরা কি জানি, নর্মালি প্রেজেন্টের কোনো একটা সাধারণ তথ্য কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা যেটা আরেকটা নাম হলো প্রেজেন্ট সিম্পল। ওকে, নেক্সটে খেয়াল করো, এখানের মধ্যে যে দ্য গার্লটা দেওয়া আছে, এই যে দ্য গার্ল, এই দ্য গার্লটা অ্যাকচুয়ালি কি, ফার্স্ট অফ অল থার্ড পার্সন, আর এখানে একটি মেয়ে বোঝানো হচ্ছে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার। এই কারণে আমার যে ভার্বটা আছে এই ভার্বের মধ্যে আমি কি করলাম, লাস্টে শুধু এস যুক্ত করে দিলাম। দিস ওয়াজ আওয়ার ফার্স্ট রুল। নেক্সট রুলে যাই আমরা। নেক্সট রুলের মধ্যে কি দেওয়া আছে, কোনো সময়ে, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, অফেন, সামটাইমস, ওকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি শব্দগুলো থাকে, তবে আমরা কি করব, সেন্টেন্সটিতে, মানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে হলো যে তুমি এভাবে চিন্তা ভাবনা করো যে একটা সেন্টেন্স দেওয়া আছে, ওই সেন্টেন্সের মধ্যে কি হয় না, সময়ের উল্লেখ থাকে না, মানে সময়ের কোনো উল্লেখ করা হয়নি এমন কোন একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সের মধ্যে তুমি অলওয়েজ, এভরিডে, অফেন, তারপর হলো এই যে সবগুলি ওয়ার্ড আছে এগুলিকে তুমি অ্যাড করে দিতেছ। ওকে, এগুলি যদি কখনো দেখো তাহলে তুমি এই সেন্টেন্সটাকে কি কনসিডার করবা, ওই সেন্টেন্সটাকে তুমি ধরেই নিবা ওটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা কি জানি, এই যে আরেকটা জিনিস মাথায় রাখো, যে তবে সেন্টেন্সটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো ওটার জন্য আমার এক্সাম্পল কি দাঁড়াচ্ছে, কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক, ইউ অফটেন ওবে ইয়োর টিচার। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, ফার্স্ট অফ অল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু হচ্ছে, আর যেহেতু এখানে একটা জিনিস যদি একটু বুঝো, এখানে কি কামাল ওয়ার্ডটা ইউজ হয়েছে না, কামাল ওয়ার্ডটা ইউজ হওয়ার মাধ্যমে এটা কি আমাদের ফার্স্ট অফ অল সাবজেক্ট, আর এই সাবজেক্টে যে কামাল ওয়ার্ডটা এটা হলো আমাদের থার্ড পার্সনে আছে, থার্ড পার্সন, আর কামাল বলতে গেলে আমরা একটা ছেলে বুঝাচ্ছি, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলারের পরে আমি কি, আমাদের এই যে অলওয়েজ যেটা দেওয়া ছিল এটা আমি ব্যবহার করেছি, মানে কামাল অলওয়েজ। এখন কামাল অলওয়েজ ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ফার্স্ট রুলের অনুযায়ী কি আমাদের কি করতে হবে, ভার্বের পরে ইএস যুক্ত করতে হবে, কারণ কি ডাজের প্রেজেন্ট ফর্ম কি ডু, ওই ডু এর সাথে ইএস যুক্ত করে কি হয়ে যায় আমাদের ডাজ। এখন এই সেন্টেন্সটার মানে কি ছিল, কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক, মানে কি কামাল সবসময় কি করে, তার হোমওয়ার্ক করে, মানে কামাল সবসময় তার হোমওয়ার্ক শেষ করে, বা কামাল সবসময় তার হোমওয়ার্ক করে, দুইটাই বলা যাচ্ছে। আর ফার্স্ট যেই এটা ছিল ইন্ডিকেশন, যেটা আমার সেন্টেন্সটা বুঝতে পারবো, এটা হলো সময়ের কোনো কি উল্লেখ থাকবে না, এখানে সময়ের কোনো উল্লেখও নেই। আর সেকেন্ডলি কি ছিল, এই জিনিসগুলি থাকতে হবে, এটাও আছে। নেক্সট এক্সাম্পলে খেয়াল করো, ইউ অফটেন ওবে ইয়োর টিচার, ইউ অফটেন ওবে ইয়োর টিচার, মানে তুমি সময়, মানে তুমি সবসময় কি করো, তোমার টিচারের কথা মেনে চলো। এখন একটা জিনিস বোঝো, যে যেহেতু এটা কি এরকম সেন্টেন্সগুলি, মানে এরকম রুলসগুলি যদি ফলো করে তাদেরকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি, রাইট। এই দুইটা সেন্টেন্সে কি কাইন্ড অফ অভ্যাসের মতো শোনাচ্ছে না, যে তুমি সবসময় টিচারের কথা মেনে চলো, তুমি সবসময় হোমওয়ার্ক করো, এই বিষয়গুলি। সো এরকম একটা বিষয় গেল। আর এখানের মধ্যে ইউ যে গেল, এটা আমাদের সেকেন্ড পার্সন সাবজেক্ট হিসাবে আছে, মানে সেকেন্ড পার্সন সিঙ্গুলার হিসাবে আছে। আর আমরা আগে কি বলেছিলাম, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই অনলি, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই অনলি আমরা কি ইউজ করব, ডাজ ইউজ করব। অ্যান্ড ফর এভরি আদার সিচুয়েশন, মানে ডাজ বলতে গেলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত করব, অ্যান্ড ফর এভরি আদার সিচুয়েশন আমরা কি করব না, এস বা ইএস যুক্ত করব না। থার্ড পার্সন, আমি আরেকবার বলছি, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের জন্যই
আমরা শুধুমাত্র ভার্বের পরে এস বা ইএস যুক্ত করব। ফর এভরি আদার রিজন আমরা কখনো এগুলি ব্যবহার করব না। যেমন মনে করো তোমার ফার্স্ট পার্সনে আছে, সেকেন্ড পার্সনে আছে, ওটার মধ্যে তোমাদের সিঙ্গুলার হোক প্লুরাল হোক ডাজেন্ট ম্যাটার, সবসময় কি ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবা। যেমন কি এটা কি সেকেন্ড পার্সন সিঙ্গুলার ছিল, এই কারণে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করেছি। এরকম তুমি যদি মনে করো ফার্স্ট পার্সন প্লুরালে কি আছে, উই। এখন উই ওবে হয় না, উই এর পরে ওবে হবে, উই এর পরে কখনো ওবেজ হয় না। সো এই জিনিসটাই জাস্ট মুখস্থ রাখো, থার্ড পার্সন সিঙ্গুলার, এর পরে ভার্বের এর সাথে ভার্বের এস বা ইএস হবে, অন্যান্য সব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম। গেল, এই রুলটাও আমাদের ডান। আর হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলি আছে না, একটু মুখস্থ করে ফেললো, ইটস নট লাইক যে মুখস্থ করতে হইতেছে, এটা জাস্ট মাথায় রেখে ফেললো, দেখবা উইথ প্র্যাকটিস মুখস্থ হয়ে যেত। জিনিসটা কিরকম যেন, আমি মুখস্থ কথাটা বলতে প্রেফার করি না, কাজ মুখস্থ বলতে গেলে আমরা অন্ধের মতো মুখস্থ বুঝাই, বাট আমি যে মুখস্থটারে চাই যে তোমরা সবাই করো, ওটা হলো বুঝে বুঝে করো। প্র্যাকটিস করলে একটা সময় না মাইন্ড ওটা না ধরে ফেলে বা ক্যাচ করে ফেলে, ওই জিনিসটা চাই যে তোমাদের হয়ে যাক। আমি এত ডিপে যাওয়ার চেষ্টা করি কেন, কাজ যে তোমাদের যাতে এতটা ডিপে বা একটা জিনিস এতবারই প্র্যাকটিস হয়ে যাক যে তোমাদের অ্যাক্টিভলি যাতে মুখস্থ করা না লাগে, যে একটা জিনিস একেবারে মাথায় বসে গেছে। সো এরকমভাবেই পড়াচ্ছি। সো রুল 3-তে আমি যাই। রুল 3 এর মধ্যে দেখো কি বলা আছে। ফার্স্ট অফ অল, অক্সিলারি বা হেল্পিং ভার্ব, যেটা আরেকটা নাম কি, সাহায্যকারী ভার্ব। সো সাহায্যকারী ভার্ব অ্যাকচুয়ালি কি? সো তোমাদের যখন আমি টেন্সের ক্লাসটা টেন্স বলি কেন, পার্টস অফ স্পিচের ক্লাসটা করিয়েছিলাম, ওটার মধ্যে আমি কি বলেছিলাম, ওটার মধ্যে ভার্বের একটা পার্ট ছিল। আর আমি ওখানে শিখিয়েছিলাম যে ভার্ব আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর আরেকটা কি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দিয়ে আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি কি কাজটা করছে ওইটা আমরা বলতে পারি। আর আমাদের প্রিন্সিপাল ভার্ব আর সাবজেক্টের মাঝখানে যেই রিলেশনটা বা যে কানেকশনটা আছে ওটা ফর্ম করতে কে সাহায্য করে, ওটা ফর্ম করতে সাহায্য করে হলো আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, সো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনগুলিকে বলি আমরা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই জিনিসগুলিকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলছি, সাহায্যকারী ভার্ব বেসিক্যালি। ওকে, দেয়ার ইজ এন এক্সেপশন, মাঝে মাঝে অক্সিলারি ভার্বকেও আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। আর এই যে যতগুলি এক্সাম্পলস আছে, কোশ্চেন্স আছে, অনেক জায়গায় আমি দেখাও দিব। সো ওইটা এক্সেপশন, আর এটা তোমরা এখন পর্যন্ত জানো। সো অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, মনে করো একটা সেন্টেন্স আছে, ওটার মধ্যে অক্সিলারি ভার্ব নেই, বিহীন বলা হয়েছে না, সো অক্সিলারি ভার্বটা নাই। এখন ওইটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় ওই সেন্টেন্সটা, তাকে নেগেটিভ সেন্টেন্স করার সময়, নেগেটিভ সেন্টেন্স করার সময় ডোন্ট বা ডাজেন্টের সঙ্গে ভার্বটির বেস ফর্ম ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজেন্ট হবে, এবং অন্যান্য নাম্বার ও পার্সনের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করতে হয়। নাও দ্য থিং ইজ, এখানে যা যা ইনস্ট্রাকশন বলা হয়েছে সবগুলি আমি এখন পর্যন্ত বারবার বুঝায় ফেলছি, বাট আমি আরেকবার বলছি। এখানে দেখো কি বলছে, যে যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব না থাকে, কোন একটা সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলি নাই, গেল এটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হলো টু হ্যাভ ভার্বগুলি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি কিছুই নাই, গেল। এরপরে ওই যে সাহায্যকারী ভার্ব বিহীন সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অভ্যাস, সাধারণ তথ্য এরকম কিছু বুঝাচ্ছে, ওই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স করার সময়, এখন একটা জিনিস হলো যে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করি কোনো একটা সেন্টেন্সকে, তখন আমরা কি করি অ্যাকচুয়ালি, ওটার যে ভার্ব আছে, অক্সিলারি যে ভার্বটা আছে, ওটার সাথেই কি মোস্টলি আমরা একটা নট লাগাই দিই না। এখন সমস্যাটা হলো এই সেন্টেন্সের মধ্যে তো নট ওই অক্সিলারি ভার্বই নাই, তো আমরা নটটা লাগাবো কোথায়? সো আমরা কি করব, যেমন মনে করো একটা এক্সাম্পল যদি আমি বুঝাই বলি, ওকে ওয়েট এক মিনিট, যেমন এই এক্সাম্পলটা তুমি একটু খেয়াল করো, আই লাইক রাইস, কি আমি রাইস ভাত পছন্দ করি, ঠিক আছে, বা আই ইট রাইস, হোয়াট এভার এক্সাম্পল ইউ চুজ। আমি সবচেয়ে ইজি এক্সাম্পলটা দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। আমার এখানে যে আই সাবজেক্টটা আছে, এই যে আই সাবজেক্টটা, এই আই সাবজেক্টটা কি, একটা ফার্স্ট পার্সন, আই আছে একা আমি, তার কি সিঙ্গুলার,
ফার্স্ট পার্সন সিঙ্গুলার। আর আমার এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার থাকার কারণে, একটু আগে যেটা বলেছিলাম, ফার্স্ট পার্সন সিঙ্গুলার থাকার কারণে আমি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব না। এরপরে আমাদের অবজেক্ট আছে। এখন জিনিসটা হলো, যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার আছে, আমার এখানের মধ্যে অলওয়েজ আমি যখন এটাকে নেগেটিভ করার ট্রাই করব, আমার সেন্টেন্সের মধ্যে একটা নট আনা লাগবে। আর যখন নটটা আনার চেষ্টা করব, আমি একটা হেল্পিং ভার্বের সাথে নটটা কানেক্ট করার ট্রাই করব। কিন্তু এখন সমস্যাটা হলো, এই টাইপের সেন্টেন্সগুলির মধ্যে অক্সিলারি ভার্বটা লুকানো, মানে অক্সিলারি ভার্বটা লুকানো অবস্থায় থাকে। আর ওইগুলি মেনলি কি ডু ডাজ ডিড হিসেবে আমরা ব্যবহার করে থাকি, মানে ওগুলি ডু ডাজ ডিডটাই অক্সিলারি ভার্বের দায়িত্বটা পালন করে থাকে, ঠিক আছে? কিন্তু এগুলি লুকানো অবস্থায় আছে। এখন লুকানো অবস্থায় থেকে তো আমাকে বের করতে হবে। এখন সমস্যাটা হলো, আমি তো জানি না অ্যাকচুয়ালি যে কোনটা লুকানো আছে। এটা কি ডু লুকানো আছে, ডাজ লুকানো আছে, নাকি ডিড লুকানো আছে? ওকে, ডিডটা এখানে বাদ দিই, ডু আর ডাজের মধ্যে। যদি কখন আমরা খেয়াল করি যে আমার ভার্বের পরে এস বা ইএস আছে, রিমেম্বার দিস, যদি কখনো খেয়াল করি ভার্বের পরে এস বা ইএস আছে, তখন আমরা কি দিব? ডাজেন্ট দিব, ঠিক আছে? তার মানে কি, এখানে তো ভার্বের পরে এস বা ইএস নাই, আমি পরে আরেকটা এক্সাম্পল দেখাবো। ভার্বের পরে এস বা ইএস থাকলে ডাজেন্ট দিব, আর ভার্বের পরে এস বা ইএস না থাকলে ডোন্ট দিব। সো আই ডোন্ট লাইক রাইস। ওকে, সো এখানের মধ্যে আমার ডোন্ট এসে বললো। এই সেম ভাবে যদি কখনো এরকম হয়, যেমন হি লাইকস রাইস, মানে কি ও রাইস পছন্দ করে, এটাকে যখন নেগেটিভ করার ট্রাই করবা, তখন তুমি দেখলে এখানেও কি অক্সিলারি নাই। তো আমার কিন্তু ভার্বের পরে এস বা ইএস আছে, তখন কি বলবা? হি ডাজেন্ট লাইক রাইস। এখন জিনিসটা হলো, তুমি কিন্তু অলরেডি একবার এখানের মধ্যে এস বাই এস ইউজ করে ফেলছো না, তো তোমার এই যে মেন ভার্বের মধ্যে তোমার এস বাই এস আবার লেখার কোনো প্রয়োজন নাই, এই জিনিসটা। সো আমরা এখানে কি বুঝলাম, যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমার সাবজেক্ট আমি কি ইউজ করব? ডাজেন্ট ইউজ করব। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয়, তখন আমি কি ইউজ করব? ডোন্ট ইউজ করব, টু মেক আওয়ার সেন্টেন্স নেগেটিভ, হুইচ ইজ বাই দ্য ওয়ে হোয়াট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডান। সো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আই ডোন্ট লাইক আ লায়ার, মানে আমি একটি লায়ারকে, মানে আমি কোনো লায়ারকে পছন্দ করি না। দ্য বয় ডাজেন্ট রিড আ বুক। এখানে দেখো আমার আই যেটা আছে, এটা কি? আই হলো আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার। তো যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার ছিল, এই জন্য আমি ডু ব্যবহার করলাম। আমি কিন্তু এটা এখানে লেখা ছিল না যে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য আমরা কি ইউজ করব? ডাজেন্ট ইউজ করব। আর অন্যান্য সব ক্ষেত্রে, যেটার মধ্যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, এগুলি আসে কি অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে। অন্যান্য নাম্বার ও পার্সনের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করতে হয়। দ্য বয়, এই জিনিসটা, দ্য বয় ডাজেন্ট রিড আ বুক, এখানে দ্য বয় যেটা আছে, এটা কি আমাদের সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, ফর দ্যাট রিজন আমি কি ইউজ করলাম? ডাজেন্ট ব্যবহার করলাম। আর যেহেতু অলরেডি একবার আমি এস বা ইএস এখানে যুক্ত করে ফেলেছি, আমি কি এখানে আর মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব না। নেক্সট এটা খেয়াল করো, দে ডু নট ইট রাইস। দে কি? ডু নট ইট রাইস, মানে তারা ভাত খায় না। এখন এখানে কি, এটা কি আমার, ফার্স্ট অফ অল এটা থার্ড পার্সন, ওকে, এটা থার্ড পার্সন, বাট এটা প্লুরাল, নট সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করব, প্লুরালের ক্ষেত্রে কি থার্ড পার্সন প্লুরাল, এবং সব মানে সিঙ্গুলার ছাড়া সব কিছুর ক্ষেত্রে কি আমরা ডু ব্যবহার করছিলাম, ঠিক আছে না? তাহলে ডোন্ট ইউজ করলাম, ইট রাইস এসে পড়লো। ডান আমাদের এইটা। আমরা রুল 4-এ যাই। অক্সিলারি বা হেল্পিং ভার্ব বিহীন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাকে ইন্টারোগেটিভ করার সময় ডু বা ডাজ দিয়ে শুরু করতে হয়, এই জিনিসটাই। এখন বিষয়টা হলো, এটা আগের রুলের সাথে অনেকটা রিলেটেড। যদি এখানে থার্ড পার্সন বলি কেন, এখানে ফার্স্ট পার্সন প্লুরাল দেওয়া আছে, ফার্স্ট পার্সন প্লুরালের সময় কি আমার লুকানো অবস্থায় কে আছে? ডু আছে। এই কারণে আমি কি ইউজ করব? যখন ইন্টারোগেটিভ বানাতে যাব আমি কি, ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তুমি বানাতে যাও, তখন কি ঝামেলাটা হয়? তখন কি আমাদের এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফার্স্ট অফ অল দুই ধরনের হয়, সেন্টেন্সের ক্লাস থেকে জানো হয়তো বা। সো ওখানের মধ্যে ফার্স্ট অফ অল থাকে হলো অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে এনে ফেলি, আর সেকেন্ড কেস থাকে হলো যে আমাদের এটা আছে না, কি বলে এটাকে,
এই WH কোশ্চেন্স থাকে। আমার ভার্বের সাথে WH কোশ্চেন্সে কিছু এখানে রিলেটেড না, আমরা অক্সিলারি ভার্বটা এখানে আগে বুঝি, ঠিক আছে? অক্সিলারি ভার্ব যখন সামনে আসে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকলে তো হয়েই গেল, কিন্তু যদি কোনো অক্সিলারি ভার্ব নাই থাকে তখন আমরা কি করব, এখানে যে লুকানো অবস্থায় যে অক্সিলারি ভার্বটা আছে না, ওইটাকে আমরা টেনে বের করে আনবো। সো আমার এখানের মধ্যে যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল আছে, তার মানে কি এখানে লুকানো অবস্থায় আছে ডু, এই জন্য আমি ডুকে তুলে নিয়ে আসলাম। আর যেহেতু এখানের মধ্যে কি সামটাইমস দে প্রিপেয়ার, ওকে, সামটাইমস দে প্রিপেয়ার দেয়ার লেসন, ওকে, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই জিনিসটা দেখো। আর এখানের মধ্যে কি সামটাইমস দে, এখানে কি দে কি আমাদের সাবজেক্ট না, এই দেটা কি থার্ড পারসন প্লুরাল, তার মানে এখানে লুকানো অবস্থায় কি আছে, লুকানো অবস্থায় আছে হলো আমাদের ডু, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ডু সামটাইমস দে প্রিপেয়ার দেয়ার লেসন। এখানে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসগুলি ইউজ করা হয়েছে, এগুলি হলো জাস্ট এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য, ওই সময় আমরা ব্যবহার করে থাকি। সো এই জিনিসটাই। সো আরেকটা এক্সাম্পল দিই ডাজ দিয়ে। সো এখানের মধ্যে 3 নম্বর এক্সাম্পল, চিন্তা করো যে উই ইউজুয়ালি প্লে ফুটবল না, হি ইউজুয়ালি প্লেস ফুটবল। সো এটাকে কিন্তু ইন্টারোগেটিভে করেছিলাম। সো হি ইউজুয়ালি প্লেস ফুটবল। ওকে, নাও এখানের মধ্যে কি আমরা কি দেখবো, মানে ওয়েট, এখানে এগুলি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আগে ছিল, যেমন এই জায়গার মধ্যে আমি কোশ্চেন মার্কটা দেওয়ার কারণ হলো জাস্ট একটা ফেজ দেখাচ্ছি যেটা আমি ইন্টারোগেটিভে কনভার্ট করবো এই জন্য, নট মানে এগুলো কিন্তু কারেক্ট সেন্টেন্স ছিল না, সেন্টেন্স হলো কারেক্ট সেন্টেন্স হলো এটা সেকেন্ড যেটা অ্যান্সার হিসেবে দেওয়া আছে। ওকে, সো হি ইউজুয়ালি প্লেস ফুটবল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে দেওয়া আছে। সো আমি আগে দেখলাম যে আমার ভার্ব কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি আমার অক্সিলারি ভার্ব লুকানো অবস্থায় কি আছে, ডাজ আছে, মানে লুকানো অবস্থায় ডাজ আছে, আর যেহেতু ডাজটা লুকানো অবস্থায়, ডাজ এই এস বা ইএসটাকে এই জায়গায় দান করে দিয়েছিল। সো এখন জিনিসটা হলো এটার ক্ষেত্রে আমি ডাজটাকে টেনে নিয়ে আসবো, তাহলে আমার অ্যান্সার কি হবে ডাজ, আর এরপরে কি ডাজ হি ইউজুয়ালি, ইউজুয়ালি এখন জিনিসটা হলো ডাজ যেহেতু লুকানো অবস্থায় ছিল এই জায়গায়, এই কারণে ডাজ তার এসটা এখানে দান করছিল, বাট যখন ডাজ নিজে বের হয়ে আসবে ও কি ওর এস বা ইএসকে নিয়ে আসবে না, তো এস বা ইএসকে নিয়ে এসে বললো, তাহলে অ্যান্সার কি হবে ডাজ হি প্লে, তখন আর এস বা ইএস এখানে আমি লিখবো না, প্লে ফুটবল, ডান, দিস উইল বি আওয়ার অ্যান্সার ফর থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, ডান। সো আমরা নেক্সটের রুলেটা, মানে নেক্সটের রুলটা চলে যাই দ্রুত। দেখো কি বলা আছে, এখানে বলা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি WH কোশ্চেন হয়, অর্থাৎ তা যদি হোয়াট, হুইচ, ওয়াই, হাউ, ওয়েন, হু, ওয়েয়ার, হুস ইত্যাদি দ্বারা শুরু হয়, তবে WH ওয়ার্ডের পর এবং সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। ওকে, একটা জিনিস হলো কিরকম জানো, আমার যতগুলি ক্লাস আমি দিব সবগুলি ক্লাস কি জানো ইন্টার রিলেটেড, আমি একটা সিরিয়াল ওয়াইজ আগাচ্ছি, যাতে তোমাদের মনে করো একটা সেন্টেন্সে মানে একটা মানে একটা জিনিস তুমি আগে বুঝো যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টই মনে করো, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কিন্তু তোমাদের সবগুলি মডিউলের মধ্যে একবার না একবার হলে কাজে লাগবে, যেমন তোমাদের সাবস্টিটিউশন টেবিলে কাজে লাগবে, রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে, তুমি যখন রিটেন পার্টে লিখবা ওখানের মধ্যেও কাজে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সে যদি থাকতো ওইটার মধ্যেও কাজে লাগতো, সব জায়গার মধ্যেই লাগবে। সো আমি কিন্তু একবারে যখন স্টার্টিংয়ে যে টপিকটা আসবো ওখানে আমাদের আমি পুরোপুরি পড়াই দিচ্ছি যেখানে আমার মনে হয়েছে লাগবে। সো এরকমভাবেই এখানে যতগুলি রুলস আমি পড়াচ্ছি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের জন্য যেরকম ইম্পর্টেন্ট, তোমাদের অন্যান্য মডিউলের ক্ষেত্রে ওগুলো কি, কারণ কি তোমাদের বেসিক্যালি রুলসগুলি তোমাদের কি শেখায়, একটা সেন্টেন্সের মধ্যে কিরকম ভাবে আমার সবগুলি পার্টস অফ স্পিচ থাকতে পারে সবগুলি শেখায়, রাইট? বেসিক্যালি তো আমরা ওইটাই শিখতেছি। সো এই জিনিসগুলি ক্লাসগুলি ভালো মতো ইম্পর্টেন্টলি বোঝো, দেখবা এক তীরে দুই নিশানা হয়ে যেতেছে। অনেকগুলি টপিক দেখবা যে এখানে ফার্স্ট কয়েকটা ক্লাসের কন্টিনিউ করার পরে পরবর্তীতে দেখবা যে অনেকগুলি রুলস বারবার রিপিট হচ্ছে, যেমন এখানে অনেকগুলি রুলস তুমি চেঞ্জিং সেন্টেন্সে রিপিট পাবা, মানে ওইটার জন্য না কয়েকটা রিপিট পাবা, তোমাদের রিটেন পার্টে যখন আমি দেখাবো যে কিভাবে একটা ভালো প্যারাগ্রাফ লিখতে হয় ওখানে রিপিট পাবা, আরও অনেক আছে। সো রুলসগুলি ভালো মতো করে শেষ করো। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি WH কোশ্চেন হয়, অর্থাৎ তা যদি হোয়াট, হুইচ, ওয়াই, হাউ, ওয়েন, হু, ওয়েয়ার, হুস ইত্যাদি দ্বারা শুরু হয়, তবে WH ওয়ার্ডের পরে এবং সাবজেক্টের পূর্বে
টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দেওয়া আছে কি হোয়াট ইউ ডু টুমরো, না ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH কোশ্চেনের জন্য আমি তোমাদের ফার্স্টে কি বলেছিলাম যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হয়, একটা হলো অক্সিলারি ভার্ব আগে এনে, আরেকটা হলো WH কোশ্চেন দিয়ে। WH কোশ্চেনের মধ্যে এই যে এগুলি যে আছে এগুলি তো আমরা সবই জানি, হোয়াট আছে, উইথ, উইচ, তারপর হলো হাউ, ওয়েন, হু, এগুলি সব আমাদের কি WH কোশ্চেনের আন্ডারে আসে। ইত্যাদি দ্বারা শুরু হলে WH যে ওয়ার্ডটা আছে এরপরে আমরা কি ইউজ করব, সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী। এখন সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী, এখন সাবজেক্ট আমি সেন্টেন্সটা আগে ফার্স্টলি পড়বো, দেখবো ওই যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এর পরবর্তীতে যেই টেন্সে আছে এটা বুঝার পর দেখবো আমার সাবজেক্ট কোনটা, সাবজেক্ট আমার কোন ফর্মে আছে, কোন পার্সনে আছে এটাও দেখা ফেলবো। এর পরবর্তীতে ওই অনুযায়ী আমরা কি করব, অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। যেমন এখানে এক্সাম্পল দেখো কি বলা আছে, হোয়াট ইউ ডু টুমরো। এখন দেখো হোয়াট ইউ ডু টুমরো, ঠিক আছে, হোয়াট ইউ ডু টুমরো এখন কিরকম লাগছে না, টুমরো দিয়ে কি বোঝাচ্ছে, পরের দিনের কথা বলছে। আর পরের দিন কি অতীতে নাকি ভবিষ্যতে, অবভিয়াসলি ভবিষ্যতে। ওয়েনেভার ভবিষ্যৎ, তখন আমরা কি ইউজ করবো, অক্সিলারি ভার্ব হিসাবে উইল ব্যবহার করব। উইলের ক্ষেত্রে কি হচ্ছে, এই জন্য কি আমরা এখানে উইলটা ব্যবহার করছি। তো ফার্স্ট অফ অল WH কোশ্চেনটা আসছে, এর পরবর্তীতে আমরা উইল ব্যবহার করছি, এর পরবর্তীতে আমাদের সাবজেক্ট আর বাকি সব কিছু দিলাম। ওকে, ইন দি সেম ওয়ে হাউ ইউ সলভ দ্য প্রবলেম ইয়েস্টারডে। সো হাউ ইউ সলভ দ্য প্রবলেম ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে ওয়ার্ডটা কি গতকাল, আর গতকাল দিয়ে আমরা কি বুঝি, অতীত। এই কারণে কি ইউজ করলাম, হাউ ডিড ইউ, কারণ কি ডু ডাজ ডিডের মধ্যে ডু আর ডাজ থাকে কিসের জন্য, প্লুরাল, মানে প্লুরাল বলি কেন, প্রেজেন্টের জন্য, আর ডিড হলো শুধুমাত্র পাস্টের জন্য। তো এখানে কি যেহেতু আমার পাস্টের কথা বলা হচ্ছিল, ফর দ্যাট রিজন আই এম ইউজিং হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম ইয়াস্টারডে, এই জিনিসটাই। সো এই পার্টটা গেল। ওকে, আরেকটা জিনিস এখানের মধ্যে আমাদের কিন্তু কোনো ছিল না, কি বলে, ও সেকেন্ডের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া ছিল না। আর আমরা কি জানি, অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে আমাদের সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে। আর সাবজেক্ট যেহেতু কি ছিল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য আমরা কি ডিড ইউজ করলাম এই বিষয়টা। এখন জিনিসটা কি জানো, ওই যে ডু ডাজ, প্রেজেন্ট হলে ডু আর ডাজের মধ্যে ওই পার্সন নাম্বার এগুলি দেখে আমাদের চুজ করা লাগে, কিন্তু যদি পাস্ট হয় সবসময় ডিড হবে, কোনো চিন্তা ভাবনা নেই আমাদের, ডান আমাদের এটা। সো আমরা নেক্সট এটা চলে যাই। নেক্সট এটা খেয়াল করো কি বলা হয়েছে, কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকে তবে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে কি বলা হয়েছে, কোনো সেন্টেন্সে যদি নাও, এই যে বিষয়গুলি দেখো, নাও যদি, ওকে ওয়েট, নাও যদি থাকে, অ্যাট দিস মোমেন্ট যদি থাকে, কারেন্টলি যদি থাকে, অ্যাট প্রেজেন্ট যদি থাকে। এখন একটা জিনিস বোঝো, এই যে এতগুলি ওয়ার্ড আমি দাগায় দিলাম, এই দাগানোগুলি দিয়ে কি বেসিক্যালি সময় বোঝাচ্ছে না, কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু সময় বোঝাচ্ছে না। মানে যদি স্পেসিফিক্যালি সময় বোঝানোর কথাটা বলতাম, যেমন মনে করো 9টা বাজে আমি এটা করব, 10টা বাজে আমি এটা করব, সকাল 10টায় করব, রাত 10টায় করব, এরকম যদি বলতো তাহলে বলতাম স্পেসিফিক্যালি সময় বোঝাচ্ছে। বাট আমার এখানে নাও মানে এখন, অ্যাট দিস মোমেন্ট মানে কি এই মুহূর্তে, তারপর কি কারেন্টলি মানে এখনকার সময়, তারপর কি অ্যাট প্রেজেন্ট মানে বর্তমান, এগুলি সবই কি কাইন্ড অফ লাইক একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে সময়ের কথা মানে সময়ের ধারণা দিচ্ছে। সো এই জিনিসটা আমরা এতটুকু বুঝতে পারলাম। এরপরে দেখো ইত্যাদি থাকে তবে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে কি এইগুলি থাকলে তখন আমরা বুঝতে পারবো যে বর্তমান অবস্থায় কোনো একটা কাজ, বর্তমান অবস্থায় কাজ, নাও মানে কি বর্তমান, অ্যাট দিস মোমেন্ট মানে কি বর্তমান, তারপর কি কারেন্টলিও মানে কি বর্তমান অবস্থায় বোঝাচ্ছে, আবার অ্যাট প্রেজেন্টও কি বর্তমান অবস্থায় বোঝাচ্ছে, বর্তমান অবস্থা। আর এর পরবর্তীতে আমি বুঝতে পারতেছি আমার ভার্বটা কি চলমান অবস্থায় আছে। তো ভার্ব চলমান অবস্থায় আর বর্তমান অবস্থায় আমার টেন্স থাকলে তাহলে কি হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি দিলাম আমি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেলাম। সো এখন যদি আমি কোশ্চেনগুলি একবার দেখি, হু টক অ্যাট দিস মোমেন্ট, এই জিনিসটা হু টক অ্যাট দিস মোমেন্ট, সো হু ইজ টকিং অ্যাট দিস মোমেন্ট। সো এখানের মধ্যে কি আমি ইউজ করব, যেহেতু আমার এখানের মধ্যে টক দেওয়া আছে আর অ্যাট দিস মোমেন্ট দেওয়া আছে, অ্যাট দিস মোমেন্ট দ্বারা আমি বুঝতে পারলাম সেন্টেন্সের মধ্যে অ্যাট দিস মোমেন্ট আছে, তার মানে আমার সেন্টেন্সটা যখন আমি বানাবো তখন
আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী বানাতে হবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমি ভার্ব প্লাস আইএনজি দিলাম, আর আমার সাবজেক্ট আর মেন ভার্বের মধ্যে কানেকশন করার জন্য, মানে এখানে তো সাবজেক্ট নেই, এখানে ই আছে, কি বলে ডাব্লিউএইচ কোশ্চেনের পার্টটা আছে, কানেকশন করার জন্য আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম। অক্সিলারি ভার্ব এখানে কোনটা আছে? ইজ আছে। নেক্সট এক্সাম্পলটা খেয়াল করো, ইউ সুইম নাও। ইউ সুইম নাও, এখানেও কি নাও দিয়ে কি বর্তমান বুঝাচ্ছে, আর যেহেতু বর্তমান বুঝাচ্ছে যে তুমি এখন ইউ সুইম নাও, একটা ভার্ব তুমি বর্তমানে করছো, তার মানে কি করছো চলমান, তার মানে কি ভার্ব প্লাস আইএনজি, আর আমার যে সাবজেক্ট আর ভার্বের মধ্যে কানেকশন করবে কি এই অক্সিলারি ভার্ব, আর ইউর পরে আমরা কি ব্যবহার করি? আর ব্যবহার করি। উই অল নো দ্যাট, রাইট? সো এই রুলটাও আমাদের শেষ হয়ে গেল। নেক্সট রুলে যাই আমরা। কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি, মানে রিসেন্টলি মানে হলো লাইক অনেক সম্প্রতি, রিসেন্টলি এখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি সম্প্রতি, আমি এখানের মধ্যে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এখানে বাংলা পার্টগুলিও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন জিনিসটা কীরকম জানো, ইংলিশের ক্ষেত্রে যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, সো আমরা বাংলা অনেক ভালো মতো বুঝি, সো এখানের মধ্যে ইংলিশটার যে সেন্টেন্সগুলি থাকবে ওইগুলিকে যদি তুমি একটা বাংলা মিনিং মাথায় স্ট্রাকচার করতে পারো, দেন like solving all these questions will be easy for you. So keep that in mind and try memorizing all these, তাহলে তোমাদের জন্য সবকিছু ইজি হয়ে যাবে। কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি, জাস্ট, এভার, লেটলি, জাস্ট নাও, তারপর কি অলরেডি, অলরেডি মানে হলো ইতোমধ্যে, সো নেভার মানে কি কখনোই না, ইয়েট মানে কি এখনো, ইত্যাদি থাকে, তবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন হলো আমাদের ঝামেলা এসে বললো প্রেজেন্ট পারফেক্ট। এখন জিনিসটা কিরকম জানো, অনেকেরই কি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে একটা ঝামেলা আছে না। সো আমাদের টেন্সের ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্টটা যখন বুঝিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম, যে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আমরা বুঝি এমন একটা সেন্টেন্স যেখানের মধ্যে আমরা প্রথমত প্রথমত আমি বুঝাচ্ছি বর্তমানে আমি একটা কথা বলছি, যে কাজটা অলরেডি আমি শেষ করে ফেলেছি, বা এমন কোনো কিছু যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে বাট বর্তমানে এখনো ওইটার প্রভাব আছে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, দুই ধরনের সিচুয়েশন থাকতে পারে। একটা সিচুয়েশন হলো যে আমি একটা কাজ অলরেডি শেষ করে ফেলেছি, ওই জিনিসটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো। আর আরেকটা সিচুয়েশন কি, যে আমি হয়তো একটা কাজ শেষ করে ফেলেছি বাট ওই কাজটার প্রভাব বর্তমানে এখনো আছে, এই জিনিসটার জন্য আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সো এগুলি গেল। সো আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বুঝতে পারলাম। এরপরে দেখো কি লেখা আছে, এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, হ্যাজ বসবে এবং ভার্বের পরে কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো এখন জিনিসটা হলো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বেসিক স্ট্রাকচার দেখাচ্ছে, আর এটা আমি অলরেডি টেন্সের ক্লাসে দেখাইছি, কিন্তু আরেকবার দেখাই। যেমন ফাদার কাম হোম রিসেন্টলি, মানে একটা জিনিস দেখো, ফাদার কাম হোম রিসেন্টলি, কামটা অবভিয়াসলি এখানে ঠিকভাবে দেওয়া নাই, জাস্ট মিনিংটা আগে বোঝো, যে বাবা এসেছে বাসায় ইতোমধ্যে, রাইট? সো না, ইতোমধ্যে বলি কেন, বাবা এসেছে বাসায় কি আমাদের সম্প্রতি, মানে কি কয়েকদিন আগে হতে পারে বা রিসেন্টলি এসেছে। সো এখন জিনিসটা আমার এখানের মধ্যে এই কাজটা কি হয়ে গেছে না, এই কাজটা হয়ে গেছে আর এখনো এটা বর্তমানে প্রভাব আছে, কারণ কি বাবা বাসায় আছে, রাইট? বর্তমানে এটার এখনো প্রভাব আছে। তো আমি যখন এটাকে শেষ করার ট্রাই করব, আমার এখানে ফার্স্ট অফ অল ফাদারের পরে আমি কি ইউজ করব, মানে ফাদারের পরে আর আমার ভার্বের মাঝখানে, মানে ফাদার আর ভার্বের মাঝখানে কি ইউজ করতে হবে, অক্সিলারি ভার্ব। আর ফাদার কি আমার সিঙ্গুলার না, হ্যাজ আর হ্যাভের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ ইউজ করব, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ ব্যবহার করব। ফাদার যেহেতু সিঙ্গুলার এই জন্য আমি হ্যাজ দিলাম। এর পরবর্তীতে দেখতে হবে আমার ভার্বের V3 ফর্ম, মানে আমার পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, কাম, কেম, কাম, রাইট? তো আমার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, কাম। তাহলে আমি অ্যান্সার কি হবে, ফাদার হ্যাজ কাম হোম রিসেন্টলি। সো এই সেন্টেন্সটা কি হিসাবে আছে, তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আছে। সো এই পার্টটাও গেল। নেক্সট এটা দেখো, দে জাস্ট ড্যাশ দেয়ার ওয়ার্ক, তারা মাত্র কাজটা শেষ করেছে, ঠিক আছে? তারা মাত্র কাজটা শেষ করেছে। তো এখানের মধ্যেও কি তারা মাত্র কাজটা শেষ করেছে, এই সেন্টেন্স মানে এই সেন্টেন্সটা পড়লে আমি বুঝতে পারতেছি এই কাজটা হয়ে গেছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। মানে আমি কি বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কখন বুঝবো, যখন বুঝবো যে কাজটা হয়ে গেছে বা কাজটা হয়ে গেছে কিন্তু এখন ওইটার বর্তমানে প্রভাব আছে। দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে বুঝলাম কাজটা হয়ে গেছে।
তো আমি প্রেজেন্টের কথা হিসেবে বলতে গেলে দে আছে মানে প্লুরাল, তাহলে আমি হ্যাভ দিব, আর দে হ্যাভ গেল, দে হ্যাভ জাস্ট লিখলাম। এরপরে কি ফিনিশ আছে, ভার্বের V3 ফর্ম, ফিনিশের V3 ফর্ম কি হবে, ফিনিশড, তাহলে দে হ্যাভ জাস্ট ফিনিশড দেয়ার ওয়ার্ক, এই জিনিসটাই। সো অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ইংলিশ প্র্যাকটিস করলে প্রচুর ইজি হয়ে যায়। আর ওকে, জিনিসটা হলো সব সাবজেক্টই প্র্যাকটিস করলে ইজি হয়ে যায়। সো এই জিনিসটাই। সো আমরা রুলসে যাই। নেক্সট এটা দেখো, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝাতে ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে ওয়েট, প্রেজেন্ট পারফেক্ট তো অলরেডি আমি বুঝে গেলাম লাস্ট রুল অনুযায়ী। হোয়াট ডু উই মিন বাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? লাইক অনেকগুলি টপিকই রিপিট হচ্ছে, আর আমি জানি যে টেন্সের ক্লাস তো অনেকদিন আগে আসছিল, হয়তো বা একটু লাইক হয়ে গেছে, এই জন্য আমি হিন্ট দিয়ে আবার বুঝাই দিতেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা বুঝি হলো এমন কোন একটা সেন্টেন্স যেখানে তথ্য দেওয়া হয়েছে এমন একটা কাজের যেটা তুমি হয়তো আগে করেছো, মানে আগে শুরু করেছো, বাট মানে অতীতে শুরু করেছো, কিন্তু ওইটা এখন পর্যন্ত বর্তমানেও চলমান আছে, ওটাকে আমি কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেখানে কি হচ্ছে, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝাতে ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সেন্টেন্সে ফর, এই যে ফর ব্যবহার করব, সিন্স ব্যবহার করব, আর ফর প্লাস পিরিয়ড অফ টাইম, সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম ব্যবহার করা হয়। এখন একটা জিনিস বোঝো যে ফর আর সিন্স, ফরের জন্য জন মানে ফর মানে জন্য, আর সিন্স মানেও কি যে অনেক দিন মানে অনেক সময় আগে থেকে শুরু করেছে এরকম বোঝানোর জন্য। সো ফরের সাথে আমি কি ব্যবহার করব, ফরের সাথে আমি বলবো যে তুমি 5 ঘন্টা মানে জন্য না, এই জন্য ওয়ার্ডটা না, ফর এখানের মধ্যে যেমন তুমি 5 ঘন্টা ধরে, এখানে ফর বলতে গেলে ধরে ইউজ করা হচ্ছে, মানে ধরে ওয়ার্ডটার জন্য ব্যবহার হচ্ছে। যেমন তুমি 5 ঘন্টা ধরে কাজ করছো, তুমি সকাল থেকে, মানে এখানে সিন্স কিন্তু থেকে ওয়ার্ড হচ্ছে, সকাল থেকে কাজ করছো। সো এই বিষয়গুলি হচ্ছে রাইট। সো আমার এখানের মধ্যে সিন্স কখন ব্যবহার করব, সিন্স হবে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম কোনগুলি, যেমন মনে করো মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট, এগুলি কি সব আমাদের পয়েন্ট অফ টাইম। অ্যান্ড আমাদের ফরের সাথে কোনটা ব্যবহার করার কথা বলেছি, পিরিয়ড অফ টাইম। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই পিরিয়ড অফ টাইম, 5 আওয়ার্স, 6 আওয়ার্স, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 12 আওয়ার্স, হোয়াট এভার উই সে, রাইট। সো এই কোশ্চেনটা এখন সলভ করার ট্রাই করি। এখানে দেখো কি বলা হয়েছে, ইট রেন সিন্স মর্নিং। সো একটা জিনিস দেখো কি বলা হচ্ছে যে সিন্স মর্নিং মানে কি সকাল থেকে শুরু হয়েছে, আর যদি শেষ হইতো তাহলে আমার বলে ফেলতো, কিন্তু বলে নেই যে শেষ হয়েছে, তার মানে কি অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলমান অবস্থায় আছে, তাহলে কি হবে, ইট। আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাতে হবে, গেল। সো ইট, আর আমার পারফেক্ট কন্টিনিউয়াসের সময় আমরা কি লিখি, হ্যাজ বিন বা হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি দেই আগের ক্লাস থেকে। সো আমরা এখানে দেখলাম ইট আছে, ইট মানে কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমার কি হ্যাজ দিতে হবে কারণ এটা আমাদের সিঙ্গুলার অবস্থায় আছে। এর পরবর্তীতে যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখনই থাকবে আমাদের বিন ইউজ করতেই হবে টু হ্যাভ ভার্বের সাথে। সো আমাদের বিনটা আমি দিয়ে দিলাম, আর এরপরে কি আসবে আমাদের ভার্ব প্লাস আইএনজি, এই জিনিসটাই ভার্ব প্লাস আইএনজিও দিয়ে দিলাম। সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এই জিনিসটাই বুঝাচ্ছি, মানে অতীতে শুরু হয়েছে, বর্তমানে এটা চলমান অবস্থায় আছে। নেক্সট এটা দেখি, দে প্লে ফর 2 আওয়ার্স, মানে কি একটা জিনিস দেখো, তারা, দে মানে তারা, প্লে মানে খেলছে, ফর মানে কি ধরে, আর 2 আওয়ার্স মানে কি 2 ঘন্টা, তার মানে তারা 2 ঘন্টা ধরে খেলছে। তো তারা 2 ঘন্টা ধরে খেলছে মানে 2 ঘন্টা আগে খেলা শুরু করেছিল, এখন পর্যন্ত খেলছে, মানে অতীতে কাজটা শুরু করেছে, বর্তমানে এখনো চলমান অবস্থায় আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা দেখব দে, দে মানে কি আমাদের প্লুরাল অবস্থায় আছে, প্লুরালের জন্য আমি কি ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আমরা কি দিব, বিন দিব, মানে দে হ্যাভ বিন। এরপর আমরা কি দিব, ভার্ব প্লাস আইএনজি, তার মানে কি আমাদের প্লে প্লাস আইএনজি, তাহলে আমাদের কি হলো, দে হ্যাভ বিন প্লেইং, পরে বাকিটা সেম থাকবে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সো এই রুলটাও আমাদের শেষ হয়ে গেল, আমরা রুল 9-এ চলে যাই। রুল 9টা খেয়াল করো কি বলা আছে, অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লাস্ট নাইট, এরগুলি যদি থাকে তখন আমরা কি করব, ওয়েট, ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার,
লাস্ট ডে, ইন দ্য পাস্ট, ওয়ান্স থাকলে ভার্বের কি পাস্ট ফর্ম হবে। এখন জিনিসটা হলো যে যখনই আমরা এই যে ওয়ার্ডগুলি আছে এগুলি ব্যবহার করব তখনই বুঝে যাব না যে ওই কাজটা অতীতে হয়েছে। আর কাজটা যদি অতীতে হয় তখন আমরা কি করব, তখনই আমার ভার্বের পাস্ট ফর্মটা আমার ব্যবহার করা লাগবে এই বিষয়টা। কাজ আমি যদি এখন মনে করো এই ওয়ার্ডগুলি ব্যবহার করি, আমি বুঝতে পারলাম যে ওই কাজটা অতীতে হয়েছে, তখন কি আমি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে কোনো কাজে লাগবে? হবে না, পুরোপুরি ভুল হয়ে যাবে। সো আমাদের এখানে কি হবে, যেমন যদি এক্সাম্পল দেখো, উই ড্যাশ মানে গো, আমরা যাব, গেলাম কোন একটা কিছু, টু সিনেমা লাস্ট নাইট মানে গত রাত্রে। এখন যদি মিনিংগুলি সব একসাথে করো মানে কি গত রাত্রে সিনেমা দেখতে গিয়েছিলাম, ঠিক আছে? তো গত রাত্রে সিনেমা দেখতে গিয়েছিলাম, এখন গিয়েছিলাম ওয়ার্ডের ইংলিশ কি হবে আমার, মানে গো এর পাস্ট ফর্মটা অবভিয়াসলি, তাহলে গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, গো ওয়েন্ট গন, রাইট? সো ওকে, আরেকটা জিনিস কিপ দিস ইন মাইন্ড, এই যে ওকে আমরা 6, 7, 8-এ পড়তাম না ওই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিস মানে প্রেজেন্ট ফর্ম মানে V1 ফর্ম, V2 ফর্ম, V3 ফর্ম। এই V3 ফর্ম এই তিনটা ফর্মগুলি এখনো অনেক ইম্পর্টেন্ট। সো টাইম টু টাইম এগুলি রিভাইজ দিতে থাকবা, ওকে? কারণ কি মনে করো যে যদি মনে করো এখানে অনেক সময় ভুল হয়ে যায় অ্যাকচুয়ালি, গো গো ওয়েন্ট গন অনেকেরই ভুল হইতে পারে। সো অলওয়েজ রিভিশনের উপরে রাখবা যাতে ভুলে না যাও এইগুলি, ঠিক আছে? নেক্সট এটা দেখো, ওয়ান্স দেয়ার মানে ওয়ান্স দেয়ার বি আ ক্লেভার বয়। সো এখানের মধ্যে বি দেওয়া আছে না? সো অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়, একটা হলো টু বি ভার্ব আর একটা হলো টু হ্যাভ ভার্ব। টু বি ভার্বের আন্ডারে কি কি আসে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর টু হ্যাভ ভার্বের আন্ডারে আসে কি তোমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো টু বি ভার্বের আন্ডারে যেহেতু ওই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আসছে, তার মানে কি বি যেখানেই থাকবে ওই জায়গাটার মধ্যে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার লিখতে পারবো ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টস, ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টস নাম্বার অ্যান্ড দ্য সেন্টেন্সেস টেন্স। ওকে, মানে সেন্টেন্সের টেন্সটা আর সাবজেক্টের নাম্বারের উপর ডিপেন্ড করবে যে আমার বি কোন ফর্মে আমি লিখব। সো ওয়ান্স দেয়ার মানে এক সময়, দেয়ার মানে এক সময় সেখানে ছিল একটি কি ক্লেভার বয়, বি মানে কি ছিল, রাইট? সো ওয়ান্স দেয়ার ড্যাশ আ ক্লেভার বয়। এখন ওয়ান্স মানে এক সময়, তো এক সময় বলতে গেলে কি অনেক আগের কথা বলা হচ্ছে না, আর অনেক আগের কথা মানে কি পাস্ট, তো আমি পাস্টে দিলাম। এখন বি ভার্বের জায়গায় আমি পাস্টে কি কি আছে, ওয়াজ আর ওয়্যার, এই দুটো অপশনই আছে। এখন দেখো ওয়ান্স দেয়ার, দেয়ারের পরে কি আমরা ওয়াজ ব্যবহার করব। সো আমরা কি ইউজ করলাম, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ক্লেভার বয়, কারণ কি আ ক্লেভার বয় আমার এখানে ই ছিল আর এখানে আমার ওয়াজটা হচ্ছিল। ক্লিয়ার? সো এই জিনিসটা আমাদের হয়ে গেল, মানে যেহেতু আমাদের ওকে জিনিসটা ওয়াজ এখানে কেন ব্যবহার হয়েছে, যেহেতু আমরা এখানে একটা সিঙ্গুলার সেন্স দিচ্ছি, একটা ছেলেও এক সময় একটা ছেলে ছিল, তো একটা ছেলে কি এখানে সিঙ্গুলার না, এই জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করব, ঠিক আছে? যদি আমি এখানে বলতাম এক সময় এখানে অনেকগুলি ছেলে ছিল, আমার সাবজেক্ট যদি প্লুরাল হতো তখন আমরা কি ইউজ করতাম, ওয়্যার ব্যবহার করতাম, ঠিক আছে? প্লুরালের ক্ষেত্রে ওয়্যার, সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের ওয়াজ। ক্লিয়ার? আমরা 10 নাম্বারটায় চলে যাই। কি বলা আছে দ্রুত দ্রুত দেখি। অনেক সময় অতীত অভ্যাস বোঝাতে অলওয়েজ, অফেন, রেগুলারলি, ইউজুয়ালি ইত্যাদি থাকলেও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সেন্টেন্সে সব ওয়ার্ড থাকলেও ভার্বটির প্রেজেন্ট ফর্ম না হয়ে পাস্ট ফর্ম হয়। এই জিনিসটা দেখো এখানে কি বলা হয়েছে, অনেক সময় অতীত অভ্যাস বোঝাতে, অতীতের অভ্যাস মানে অতীত অভ্যাস বোঝাতে অলওয়েজ, অফেন, রেগুলারলি, ইউজুয়ালি এই ওয়ার্ডগুলি থাকা মানে থাকা সত্ত্বেও আমরা ওই সেন্টেন্সগুলিকে কি পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে ধরে নিব, ঠিক আছে? এই টাইমে কি ইউজ করব আমরা, সেন্টেন্সে সব ওয়ার্ড থাকলেও ভার্বটির প্রেজেন্ট ফর্ম না হয়ে পাস্ট ফর্ম হয়। ওয়েট এক মিনিট, ওকে না ঠিক আছে। সো এখানে কেন হচ্ছে এই জিনিসটা দেখো, এক্সাম্পলটা দেখলে তোমার জন্য ইজি হয়ে যাবে। রিমা রেগুলারলি ড্যাশ টু স্কুল। এখন জিনিসটা হলো যে একটা জিনিস এটা কখন হয়, রিমা রেগুলারলি যদি এরকম থাকতো শুধু এই জিনিসটা, রিমা রেগুলারলি যায় টু স্কুল, ঠিক আছে? আমার কি এখানে মনে হচ্ছে না যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া উচিত, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া উচিত। এখন তাহলে কি রিমা রেগুলারলি গোস টু স্কুল হওয়ার কথা না, অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস রুলস যেটা আমি পড়িয়েছিলাম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে তো আমার জন্য ঝামেলা হয়ে যাবে, রাইট? কিন্তু না,
এখন জিনিসটা হলো রাইট ফর্ম অফ ভার্ব যখন তোমরা সলভ করো তখন কিভাবে সলভ করো, তখন কিন্তু একটা কনটেক্সট অনুযায়ী সলভ করো, একটা প্যাসেজের মধ্যে অনেকটা সলভ করো না। আর ওই প্যাসেজের মধ্যে কি মনে করো একটা প্যারাগ্রাফ লেখার মতো হয়েছে বা মনে করো একটা স্টোরি বলা হচ্ছে, ওটার মধ্যে কি একটা পার্টিকুলার টেন্সকে ফলো করা হয় না। এখন মনে করো যে তোমার সেন্টেন্সের মধ্যে স্টার্টিং সেন্টেন্সে পাস্ট একটা মনে করো, ওকে বেট একটা এক্সাম্পল দিই, এখানের মধ্যে তোমার 10 বছর আগের একটা কাহিনী তোমার একটা ফ্রেন্ড বলতেছিল, ওই ফ্রেন্ডের কাহিনীটাকেই তুমি একটা প্যাসেজ বানাইছো আর ওইটাকে পরে তুমি রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেনে কনভার্ট করছো। তার মানে কি, যেহেতু 10 বছর আগের কাহিনী সবগুলি সেন্টেন্সই কি তোমার পাস্টে হবে না, ঠিক আছে? তো তোমাদের কি তোমার প্যাসেজের টেন্স কোন অবস্থায় আছে ওটাও দেখা লাগবে। যদি দেখো প্যাসেজের টেন্সটা প্রেজেন্ট অবস্থায় আছে তখন তুমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের টেন্স কনসিডার করে নিবা। আর যদি দেখো যে প্যাসেজের টেন্সটা স্টোরি লাইনের টেন্স বলো, প্যারাগ্রাফের টেন্স বলো, হোয়াট এভার দেয়ার ইজ, ওই টেন্সটা যদি তোমার পাস্ট অবস্থায় থাকে তখন পাস্ট ইনডিফিনিট কনসিডার করে নিবা। আই হোপ বুঝতে পারছো। সো রুলস আর রুলস, সেন্টেন্সের স্ট্রাকচার, বাট হাউ দে আর ইউজড দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তুমি এটা কিভাবে ব্যবহার করো, কোন অনুযায়ী ব্যবহার করছো, কারণ কি ভাষা তো অ্যাট দি এন্ড সামথিং উইথ দ্যাট, মানে আমরা যেটা দিয়ে লাইক নিজের মনের ভাব প্রকাশ করি, রাইট? এখন ওটার জন্য যদি আমি অতীতের কথা প্রকাশ করি অতীতের কথা হবে, বর্তমানে কথা প্রকাশ করি বর্তমানে কথা হবে। সো আই হোপ বুঝতে পারছো। নেক্সট এটাও সেম ভাবে, যেমন হি ড্যাশ অলওয়েজ লেট টু হি স্কুল লাস্ট ইয়ার। ওকে, একটা জিনিস, গত বছর এখানে অলরেডি পাস্ট এসে পড়ছে, সো যেহেতু পাস্ট এসে পড়ছে অ্যাকর্ডিং টু দ্য লাস্ট রুল দ্যাট আই জাস্ট টট, ওটার অনুযায়ী কি আমার এখানে পাস্ট দিতেই হবে। হি দেওয়া ছিল, এখানে বি দেওয়া আছে, বি এর পাস্ট ফর্ম আমার ওয়াজ ওয়ারের মধ্যে দেখতে হবে, যেহেতু এটা কি সিঙ্গুলার তাহলে আমি ওয়াজ ব্যবহার করলাম আর বাকি সব কিছু সেম থাকবে। হি ওয়াজ অলওয়েজ লেট, মানে ও সবসময় লেট করতো টু হি স্কুল, ওর স্কুলের জন্য কি গত বছর, এই জিনিসটাই। সো এই রুলটাও আমাদের ডান হয়ে গেল। নেক্সট রুলে চলে যাই আমরা, রুল নাম্বার 11। সো বাক্য মানে বাক্যে দেন অ্যাট দ্যাট মোমেন্ট থাকলে ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এই জিনিসটা। এখন জিনিসটা হলো ওয়েট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে কি বুঝি? আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে গেলে মানে ছিল এমন কোন একটা কাজ যেটা তুমি অতীতে করেছো, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি এমন কোন একটা কাজ যেটা তুমি অতীতে কিছু সময়ের জন্য করেছো, ঠিক আছে, কিছু সময় চলমান অবস্থায় করেছো, রাইট? সো বাক্যে দেন, মনে রেখো দেন অ্যাট দ্যাট মোমেন্ট, এগুলি দিয়ে কি বুঝাচ্ছে না যে কিছুটা সময় হচ্ছিল বা কিছুটা সময় লেগেছিল? আর কোনো একটা কাজ করতে তুমি যদি কিছুটা সময় লাগাও তার মানে কি ওই কাজটা চলমান অবস্থায় ছিল ওই টাইম পিরিয়ডে, গেল। সো ইজি হয়ে গেল আমাদের জন্য বোঝা। অ্যাট দ্যাট মোমেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার এর সাথে ভার্ব প্লাস আইএনজি বসবে, এই জিনিসটা। প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো আমার এখানের মধ্যে একটা আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করব আর আমাদের ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। অক্সিলারি ভার্ব যেহেতু আমার এখানে পাস্ট আছে, ওয়াজ বা ওয়্যারের মধ্যে সিঙ্গুলার প্লুরাল দেখে বসায় দিব, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সো এখানের মধ্যে আমি স্ট্রাকচারটাও একটু দেখায় দিছি। ফার্স্ট অফ অল থাকবে আমাদের সাবজেক্ট, এরপর আমি দিব ওয়াজ বা ওয়্যার ডিপেন্ডিং অন দি পার্সনস নাম্বার, মানে ডিপেন্ডিং অন দি পার্সনস নাম্বার। এরপরে দিব আমি মেইন ভার্ব, আর এরপর মেইন ভার্বের সাথে আমি জাস্ট আইএনজি ফর্মটাকে যুক্ত করে দিব, দ্যাটস অল। সো আমাদের এক্সাম্পল অনুযায়ী কি আসছে স্ট্রাকচারে, আই ডু মানে আমি করি মাই হোমওয়ার্ক অ্যাট দ্যাট মোমেন্ট ইউ কল মি। এখন দেখো, আমি করি আমার হোমওয়ার্ক অ্যাট দ্যাট মুভমেন্ট মানে কি ওই মুহূর্তে, ইউ কল্ড মি, তুমি আমাকে কল করেছো ওই মুহূর্তে যখন আমি আমার হোমওয়ার্ক করি, মানে কি করছিলাম হবে না, কারণ সেন্টেন্সের মিনিংটাকে সুন্দর মতো গুছানোর জন্য। অ্যান্ড করছিলাম মানে কি এমন কিছু একটা যেটা তুমি অতীতে করছিলা, তার মানে কি হবে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমি এখানে কি দিলাম, যেহেতু ডু আছে এটাকে আমি বানাই দিব ভার্ব প্লাস আইএনজি অনুযায়ী ডুইং, আর যেহেতু আই আছে এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে কানেকশন করার জন্য অক্সিলারি ভার্ব কোনটা দিব, ওয়াজ দিব। ডান। নেক্সট এটা দেখো, দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড দেন, মানে কি দেন মানে কি ওই সময়ে মাঠে খেলছিল ছেলেরা, ওই সময়ে মাঠে খেলছিল ছেলেরা। সো এখানেও কি প্লে সাথে প্লে প্লাস আইএনজি হয়ে যাবে, যেহেতু আমার এখানে কি অতীতের কথা বলা হচ্ছে, মানে ওই সময়ে বোঝানো হচ্ছে। একটা জিনিস হলো যে অতীত, বেসিক অতীতের একটা পার্টিকুলার সময়, আর আরেকটা জিনিস হলো যে অতীতের একটা রেঞ্জ অফ সময়, মানে মনে করো একটা ঘন্টা বোঝাচ্ছে, পুরো একটা ঘন্টা বোঝাচ্ছে অতীতের সময়, তো ওটা কি চলমান অবস্থায় বুঝতে হবে, রাইট? তো
সো ভার্ব প্লাস আইএনজি আমরা এখানে যোগ করে দিব, আর এখানে যেহেতু দা বয়েজ দিয়ে আমি প্লুরাল বুঝি এই জন্য আমার ওয়েয়ারটা এসে পড়বে পাস্টের জন্য। ক্লিয়ার? এই জিনিসটাও আমাদের ডান। নেক্সট এটা দেখি, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট। ওকে ওয়েট ওয়েট ওয়েট, বিফোর এর পূর্বে এই জিনিসটা, এটা না অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এটা পুরানো। বিফোর এটা আমি দিব, বিফোরের পূর্বে, বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং পরে আমরা কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আফটারের পরে, আফটারের পরে আমরা কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স, এবং পূর্বে কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। সো উই অলরেডি নো পাস্ট পারফেক্ট টেন্স বলতে গেলে কি বোঝানো হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে গেলে কি বোঝানো হয়, এই দুটো অলরেডি জানি, রাইট? সো পাস্ট পারফেক্ট টেন্স বলতে গেলে আমরা বুঝি হলো, মনে করো অতীতে দুইটা কাজ তুমি করেছিলা, এখন যেই কাজটা তুমি কম্পারেটিভলি আগে করেছিলা ওই কাজটার আগে, মানে ওই কাজটা যখন তুমি এক্সপ্লেন করবা তুমি হ্যাজ বি মানে হ্যাজটা ওইটার সাথে রিলেট করবা, হ্যাজ প্লাস ভার্ব প্লাস মানে হ্যাজ প্লাস ভার্বের V3 ফর্ম বা হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম ডিপেন্ডিং অন দি প্লুরাল, মানে প্লুরাল নাকি সিঙ্গুলার ওই বিষয়টা। সো এই জিনিসটা গেল আমাদের পাস্ট পারফেক্ট। তো আমাদের বলা হচ্ছে যখনই আমরা বিফোর ব্যবহার করব, তো একটা জিনিস দেখো, যখন দুইটা ক্লজ আছে আর দুইটা ক্লজকে তুমি কানেক্ট করছো বিফোর ওয়ার্ডটাকে ব্যবহার করে, সো ফার্স্ট ক্লজের মধ্যে বিফোরের পূর্বে বলা হয়েছে ওটার মধ্যে আমরা কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট। আর যদি বিফোরের পরে সেকেন্ড ক্লজে যেটা আছে ওটার মধ্যে কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট। সেম ভাবে আমাদের আফটারের পরে যখন তুমি দুইটা ক্লজকে কানেক্ট করতেছো কি তোমার আফটার ওয়ার্ডটা দিয়ে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট আর আফটারের পূর্বে হবে কি আমার পাস্ট ইনডিফিনিট। আমি বলবো জাস্ট বিফোর বা আফটার যে কোনো একটারটা মুখস্থ রাখো আর মাথায় রাখবা যে বিফোরের উল্টা হলো আফটার বা আফটারের উল্টা হলো বিফোর। আমি যে কাজটা করতাম আগে, যে একটাকে মুখস্থ রাখতাম আর বাকিটা কনসিডার করতাম, এটার উল্টাটা ওইটা, ঠিক আছে এই জিনিসটা। সো এটাও আমাদের হয়ে গেল। ওকে, হয় নাই অবভিয়াসলি। এই ক্ষেত্রে মনে রাখবা বিফোরের অর্থ পূর্ব, আর বিফোরের পরে মানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে, আফটারের অর্থ পরে, আর এটার জন্য কি আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। ওকে, এটাও হয়, দুইটাই হয়। সো এক্সাম্পলের জন্য দেখো, এক্সাম্পলে কি দেওয়া আছে, আই কমপ্লিট মানে আমি শেষ করি আমার কাজ বিফোর ইউ কেম। আমি শেষ করি আমার কাজ বিফোর ইউ কেম মানে তুমি আসার আগে আমি আমার কাজ শেষ করেছি, ঠিক আছে? সো বিফোর ওয়ার্ডটা আমি ব্যবহার করলাম। এখন বিফোর ওয়ার্ডের আগের ক্লজে আমি কি করব? পাস্ট পারফেক্ট দিব। আর বিফোর ওয়ার্ডের পরের ক্লজে আমি কি দিব? মানে বিফোরের পরে আমি কি লিখবো? পাস্ট ইনডিফিনিট। আমার এখানের মধ্যে এখানে পাস্ট পারফেক্টটা ইউজ করতে হবে। যেহেতু পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে, আমার এখানে কমপ্লিট ওয়ার্ডটা আছে না, কমপ্লিট ওয়ার্ডটা পাস্ট পারফেক্ট অনুযায়ী ভার্বের সাথে ইডি যোগ করে দিব, মানে V3 ফর্মটা লিখবো। তাহলে আমি V3 ফর্মটা লিখলাম। আর যেহেতু পাস্ট পারফেক্ট ফর্মে আছে তার মানে কি দিতে হবে? আমার টু হ্যাভ ভার্বের কানেকশন করতে হবে। টু হ্যাভ ভার্ব যদি পাস্টে থাকে তাহলে আমরা কি ব্যবহার করি? হ্যাড ব্যবহার করি। তার মানে কি আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক বিফোর ইউ কেম মানে তুমি আসার আগেই আমি আমার কাজ শেষ করে ফেলেছি। নেক্সট রুলটা দেখি, দ্য স্টুডেন্টস স্টুড আপ আফটার দ্য টিচার এন্টার দ্য রুম মানে কি ছাত্ররা দাঁড়ালো কিসের পরে? টিচার যখন রুমে প্রবেশ করলো, মানে টিচার প্রবেশ করার পরে ছাত্ররা কি রুমে মানে ছাত্ররা দাঁড়ায় গেল। এখন যেহেতু আফটার দেওয়া আছে, আফটারের পরে আমরা কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট। পারফেক্টের জন্য কি হবে? আমার এখানে দা টিচার, ফার্স্ট অফ অল বোঝো দা টিচার মানে এখানে কি আছে? দা টিচার, এরপরে মানে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে আমার একটা অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে। এখানে আমার যেহেতু পাস্টে আছে কোনো চিন্তা নেই, জাস্ট হ্যাডটা আমি পুট করে দিব। আর এর পরবর্তীতে ভার্বের V3 ফর্ম ব্যবহার করা লাগবে যেটা কি এন্টার্ড। এন্টার্ড তাহলে কি হবে? দ্য স্টুডেন্টস স্টুড আপ আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য রুম। ডান। এটা কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এমন বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এমন বোঝাতে মানে এই জিনিসটা দেখো, কোনো কাজ মানে যে কোনো কাজ ফিউচারে হবে যদি এটা বুঝাতে চাও তখন আমরা কি ব্যবহার করব? ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, বেসিক্যালি এটা আমার ফিউচার ইনডিফিনিট টেন্সের
ডেফিনেশনও কাইন্ড অফ, যে যদি কখনো একটা সেন্টেন্স এরকম হয় যেটার মধ্যে এমন কোনো একটা কাজ বলা হচ্ছে যেটা তুমি ভবিষ্যতে করবা, তো ওইটা কি আমার ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যায় না? সো এটা হয়ে গেল। নেক্সটে দেখো, এক্ষেত্রে ভবিষ্যৎ নির্দেশক শব্দ টুডে, টু নাইট, টুমরো, নেক্সট প্লাস। এখন তুমি বলতে পারো ভাইয়া টুডে তো আজকে বোঝাচ্ছে, আজকে যদি হয় তার মানে তো এটা প্রেজেন্ট হয়ে যাওয়ার কথা না, এটা আমি ফিউচার কেন ধরতেছি? এখন তুমি মনে করো টুডেতে আমি মনে করো, এখন মনে করো সাপোজ এখন বাজে হলো সকাল 10টা, আমি বলতেছি যে আজকে রাত 10টার মধ্যে আমি এটা করে ফেলবো, মানে কি আই উইল ডু দিস ওয়ার্ক বাই টুডে 10 PM। ওকে, সো এই যে জিনিসটা হলো এটা কি আমার আজকে হলেও এটা কি ভবিষ্যৎ না এই বিষয়টার জন্য? সো টু নাইট, টুমরো, এগুলো কি টুমরো তো পরের দিন, তো এটা তো বুঝাই যাইতেছে। এটাও হলো নেক্সট প্লাস সময়, যেমন নেক্সট 2 আওয়ার্স যদি বলো এটাও হতে পারে নেক্সট 2 আওয়ার্স, উইদিন নেক্সট 2 আওয়ার্স, মানে কি ফিউচার না এটা। তারপর আবার মনে করো নেক্সট ইয়ারের মধ্যে করে ফেলবো, এটাও তুমি বলতে পারতেছো এগুলি। সো এগুলি দিলে কি আমি কি বুঝতে পারবো যে আমার টেন্সটা মানে সেন্টেন্সের টেন্স ফিউচার ইনডিফিনিট হতে হবে বাধ্যতামূলক। সো আমি যদি একটা দেখি, যেমন শি মানে কি ও যাবে ইন্ডিয়াতে পরের বছর। এখন পরের বছর যেহেতু আছে অবভিয়াসলি এটা কি ফিউচারে আছে, আমি এখানে জাস্ট একটা উইল লাগাই দিব আর ভার্বের বেস ফর্ম ব্যবহার করে ফেলবো। শি উইল গো টু ইন্ডিয়া নেক্সট ইয়ার। ইন দি সেম ওয়ে আই মিট মানে আমি দেখা করি আমার ফ্রেন্ডের সাথে আজ রাতে। তো এখানের মধ্যে কি ইউজ করব? ফিউচার বোঝানোর জন্য উইল মিট, উইলের সাথে ভার্বের বেস ফর্ম, আর এরপরে আমার ফুল হয়ে যাবে আই উইল মিট মাই ফ্রেন্ড টু নাইট। ডান। আই উইল মিটও দিতে পারো বা আই শেল মিটও দিতে পারো, উইল অল নো দ্যাট বোথ আর কারেক্ট, সো এটাও হবে। সো আই শেল মিট, আই উইল মিট, বোথ আর কারেক্ট। সো নেক্সট এটা যাই আমরা। ওকে, রুল 14। রুল 14-এর মধ্যে কি বলা আছে? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, এখন জিনিসটা বোঝো যে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলতে গেলে কি বুঝি। ওকে, সো এই পার্টটা একবার দেখো, রুলটা আরেকবার পড়ো। অ্যাকচুয়ালি রুলটার মধ্যে কি বলা আছে? রুলটার মধ্যে বলা আছে হলো যে যদি কখনো দেখো ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কি করছো, একটা কাজ সম্পন্ন করছো বা সম্পন্ন হচ্ছে, হয়ে থাকবে, এরূপ বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স লিখতে হয়। এখন ফিউচার পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা কি মাথায় দেয় নাকি খাই আমরা এই জিনিসটা না? সো ফিউচার পারফেক্ট টেন্স মানে হলো কি, এটা হলো যে টক্স অ্যাবাউট সামথিং দ্যাট উইল বি ফিনিশড বিফোর আ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার, রাইট? যে এমন কোনো কিছু যেটা মনে করো ফিউচারের স্পেসিফিক একটা সময়ের আগেই আমরা শেষ করে ফেলতে পারবো। ফিউচারের স্পেসিফিক সময়ের আগেই যদি কোনো একটা কাজ আমি শেষ করে ফেলতে পারি, ওটাকে আমরা কি বলতে পারি? ফিউচার পারফেক্ট টেন্স। এটার নর্মালভাবে আমাদের স্ট্রাকচার কীরকম হয়? ফার্স্ট অফ অল একটা সাবজেক্ট হয়, এর পরবর্তীতে শেল, উইল যে কোনো একটা ব্যবহার করব, ওইটার পরে আমাদের হ্যাভ ম্যান্ডেটরি থাকবে, আর এরপরে আমরা ভার্বের কি ইউজ করব? পাস্ট পার্টিসিপল ইউজ করব। যেহেতু এটা পারফেক্ট, অলওয়েজ রিমেম্বার পারফেক্টের মধ্যে পাস্ট পার্টিসিপল অফ আ ভার্ব ইজ ম্যান্ডেটরি, কখনো এটা চেঞ্জ হয় না, অলওয়েজ ম্যান্ডেটরি। সো এই পার্টটা যেমন মনে করো কন্টিনিউয়াস হলেই যে ভার্ব প্লাস আইএনজি হবে ওটা যেমন শিওর, পারফেক্ট হলেই ভার্ব প্লাস মানে ইডি হবে, মানে ভার্ব প্লাস ইডি বলি কেন, ভার্বের V3 ফর্ম হবে। ডান। সো আই রিচ দ্য স্টেশন বাই 4 PM। আই রিচ, রিচ মানে কি পৌঁছালাম। সো আমি পৌঁছালাম স্টেশনে 4 PM এর মধ্যে। সো 4 PM এর মধ্যে পৌঁছালাম। সো এটা কি বোঝাচ্ছে না যদি আমি ফিউচারে লেখাই যে আমি 4টা বাজের আগে পৌঁছায় যাব, তো একটা সময় আমাকে স্পেসিফিক করে বলে দিছে আর আমি বলতেছি আমি ওই সময়ের আগে পৌঁছাবো বা ওই সময়ের মধ্যে পৌঁছাবো, তার মানে কি আই রিচ এটা তো ডিরেক্টলি ব্যবহার করব না, আমি ভার্ব প্লাস ইডি ব্যবহার করবো, কারণ ভার্বের V3 ফর্ম। আর যেহেতু এখানের মধ্যে কি আমাদের পারফেক্ট ব্যবহার করতে হবে, তাহলে কি দিলাম? আই শেল হ্যাভ রিচ দ্য স্টেশন বাই 4 PM, মানে আমি 4টা বাজের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, নেক্সটের এক্সাম্পলটা দেখি। হি কিল দ্য ম্যান বাই দ্য মর্নিং, মানে ও মেরে ফেলেছে লোকটাকে বাই দ্য মর্নিং, মানে মেরে ফেলেছে বা মেরে ফেলবে, আর মেরে কিছু একটা করবে মানে মারবে। ও
মরা লোকটাকে বাই দ্য মর্নিং, মানে সকালের মধ্যে লোকটাকে মেরে ফেলবে মনে করো। সো মেরে ফেলবে এটা কি হয়ে যাবে? উইল হ্যাভ ভার্বের V3 ফর্ম, উইল হ্যাভ কিলড দ্য ম্যান বাই দ্য মর্নিং। ডান আমাদের, ঠিক আছে। রুল 15টা শেষ করি। এরপরে ওয়াইলের পর যদি কোনো সাবজেক্ট না থাকে তবে তার ঠিক পরের ভার্বটির সাথে আইএনজি যোগ হয়। মানে কি, ওয়াইলের পর যদি কোনো সাবজেক্ট না থাকে, ওয়াইলের পর যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে তুমি যদি ডিরেক্টলি ভার্ব থাকে ওই ভার্বের সাথে তুমি কি ইউজ করবা? অলওয়েজ একটা আইএনজি ব্যবহার করবা, কন্টিনিউয়াস বুঝাবা যে কোনো একটা কাজ কন্টিনিউয়াস আছে বা চলমান অবস্থায় আছে। যেমন ওয়াইল ইট হি স আ বার্ড, মানে হুই স আ বার্ড। সো খাওয়ার সময়, ওয়াইল বলতে গেলে কি এরকম সময় একটা বুঝাচ্ছে না, যে একটা সময় চলমান অবস্থায় একটা সময় বুঝাচ্ছে যে এখনকার সময়টা। সো এখনকার সময় যদি বোঝায় তার মানে কি কিছু একটা কাজ তুমি অলরেডি করতেছো, তুমি কোনো কাজ না করলেও বসে তো আসো, সো ওইটাও কি একটা চলমান কাজ। তার মানে ওয়াইল একটা চলমান কাজ চলছে, তুমি আরেকটা কিছু দেখছো, ঠিক আছে। তার চলমান কাজটা বোঝানোর জন্য ভার্ব প্লাস আইএনজিটা আমার দেখানো লাগবে। এই কারণে আমি কি দিব? ওয়াইল ইটিং, মানে খাওয়ার সময় ও কি দেখলো? একটা পাখি দেখলো। নেক্সট এক্সাম্পলটা দেখো, হুইচ ওয়াক ইন দ্য গার্ডেন হি স হি ওয়াজ বিটেন বাই আ স্নেক। while walk in the snake না ম্যান্দি, ঠিক আছে। এখানে বিটেন বলতে গেলে মারছে বোঝায়, আর BITTEN হলে ওটা হতো যে কামড় দিয়েছে, ঠিক আছে। যেহেতু মানুষই মারতেছে তো আমি এড়িয়ে দিই, ঠিক আছে। সো while ওয়েট এখানেও ঠিক করে দিই, while walking মানে কি হাঁটার সময় বাগানে, হাঁটার সময় বাগানে হি ওয়াজ বিটেন মানে ওকে মারা হয়েছিল। কে মেরেছে? ওকে মেরেছিল একটা মানুষ, ঠিক আছে। তো আমি এখানের মধ্যে যেহেতু ওয়াইল ছিল এই জন্য আমি ভার্ব প্লাস আইএনজিটা ব্যবহার করে দিয়েছি, ঠিক আছে। এটা গেল আমাদের, ওয়েট এক মিনিট, ওকে। সো এটা গেল। সো রুল 15। সো আজকের জন্য ফার্স্ট ক্লাসের জন্য রাইট ফর্ম অফ ভার্বের ফার্স্ট ক্লাসের জন্য আজকের জন্য এতটুকুই থাক। এর পরের ক্লাসে আমরা আরও অনেকগুলি রুলস শেষ করব আর সিরিয়ালি যাব। যেমন তোমরা যদি দেখো এখানে আমি অনেকগুলি স্লাইডই বানায় ফেলছি, যেমন এখানের মধ্যে সবগুলি রুলস স্পেসিফিক্যালি আছে। এর পরবর্তীতে রুলসগুলি শেষ হওয়ার পরে তোমাদের যেই বোর্ড কোশ্চেনগুলি আছে যেগুলি আমার মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট, কাজ বোর্ড কোশ্চেন না হলে ওই যে রুলসের ইমপ্লিমেন্টেশন জন্য ওইগুলিও আছে। সো সিরিয়ালি দেখা হবে নেক্সট ক্লাসে আবার। বাই।